ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে রহস্য, ভয় আর অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলে তা কুণ্ডের গভীরে লুকানো অভিশাপ, কেউ বলে অতিপ্রাকৃত শক্তির কাজ। ভারতের তালতলি গ্রামও সেই সব রহস্যময় জায়গার মধ্যে একটি। একটি অন্ধকার কুণ্ড, তালগাছের ছায়া, অদ্ভুত ফিসফিসানি। এখানেই শুরু হয় রূপসার প্রতিশ্রুতি আর অভিশাপের গল্প, যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমানা মিশে যায় এবং এক অজানা ভয়ের সঙ্গে লড়াই করতে হয়। এই গল্পে তুমি দেখবে প্রতিশ্রুতি ভাঙা যায় না, ছায়া কখনো নিঃশব্দ থাকে না, আর সাহসী হলে শুধু জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়। আমি জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু যেটা আমি এখন বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা প্রায় 7 বছর আগের। পশ্চিমবঙ্গের একটা ছোট গ্রাম, নাম তালতলি। এই গ্রামের নাম আমি আগে কখনো শুনিনি, অথচ এই নামটাই এখন আমার গায়ে কাঁটা দেয়। সবকিছুর শুরু হয় এক রাতে। এক অচেনা নম্বর থেকে একটা ফোন কল এসেছিল। সেদিন রাত প্রায় 12:40। আমি তখন কলকাতায় আমার ভাড়া বাসায় একা থাকি। লাইট বন্ধ করে মোবাইলে ভিডিও দেখছিলাম। হঠাৎ ফোনটা বাজল। নাম্বারটা চেনা নয়। শুরুটা ছিল +917874, শেষের 3টে ডিজিট 666। অদ্ভুত লাগে না? 666। আমি একটু থেমে রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? একদম নিঃশব্দ। শুধু দূরে কোথাও একটা মহিলার হালকা কান্নার আওয়াজ। আমি ভেবেছিলাম হয়তো প্র্যাঙ্ক কল, কিন্তু মিনিট খানেক পরে ফোনের ওপাশ থেকে একটা কর্কশ গলায় কেউ ফিসফিস করে বলল, তুমি কি তালতলিতে গেছিলে? আমি বললাম, না তো, আমি তো নামটাই আগে শুনিনি। ফোন কেটে গেল। তারপর যা ঘটল সেটা একেবারে দুঃস্বপ্নের মতো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনের স্ক্রিনে একটা ভয়েস রেকর্ডিং অ্যাপ খোলা। আমি তো এমন অ্যাপ ডাউনলোডই করিনি। আর ওই অ্যাপের মধ্যে একটা মাত্র অডিও ফাইল, নাম taltoli1.amr। হাত কাঁপতে কাঁপতে ফাইলটা প্লে করলাম। ফাইলের মধ্যে একটা মেয়ের কণ্ঠ করুণ ভাঙা ভাঙা গলায় বলছে, তুমি ফিরে এসো না, ওরা তোমাকে ছাড়বে না। তারপর এক বিকট চিৎকার, আর রেকর্ডিং থেমে যায়। আমি ভয় পেয়ে গেলাম, মোবাইলটা রিসেট করে ফেললাম। কিন্তু রাত নামার পর আবার ফোনটা বাজল। একই নাম্বার, শেষে 666। এবার আমি রিসিভ করিনি, কিন্তু ফোনটা নিজে থেকেই স্পিকার মোডে অন হয়ে গেল, আর একই কণ্ঠ শোনা গেল, তুমি তালতলিতে যাবে, নয়তো তারা আসবে তোমার কাছে। এরপর কয়েকদিন আমি কিছুই বুঝতে পারছিলাম না। কাজের চাপ, ঘুমহীনতা আর ভয় সব মিলিয়ে মাথা কাজ করছিল না। আমি ভেবেছিলাম হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। তবে যেদিন থেকে স্বপ্নে ওই মেয়েটাকে দেখতে শুরু করলাম, সেদিন বুঝলাম কিছু একটা সত্যি ভুল হচ্ছে। রাতে স্বপ্নে দেখি একটা কাদা মাখা রাস্তা, দুপাশে তাল গাছ। রাস্তার শেষে একটা পুরনো কাঠের ঘর, দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে,
মুখে ছাই লেপা, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। সে আমাকে দেখেই বলে, তুমি ফিরে এসো তালতলিতে। প্রতিদিন ওই একই স্বপ্ন। শেষমেশ আমি ঠিক করলাম যে আমি সত্যি তালতলি গ্রামে যাব, দেখে আসব কি হচ্ছে আসলে। পরের সপ্তাহেই আমি রওনা দিলাম। গুগলে সার্চ দিয়ে দেখি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কাছাকাছি একটা গ্রাম আছে, নাম তালতলি। একটা ছোট গ্রাম, মানচিত্রেও ঠিকভাবে দেখা যায় না। রাত 8টায় ট্রেন থেকে নামলাম কৃষ্ণনগরে। সেখান থেকে ভ্যানে চেপে রওনা দিলাম তালতলির দিকে। ভ্যান চালক মাঝ রাস্তায় হঠাৎ থেমে গেল। আমি বললাম, কেন থামলেন? সে বলল, তালতলিতে রাতে যাওয়া ঠিক না দাদা, ওখানে সন্ধ্যার পর কেউ যায় না। আমি বললাম, কেন? সে শুধু বলল, ওরা জেগে ওঠে। ওই ওরা মানে কে জিজ্ঞেস করার আগেই লোকটা ভ্যান ঘুরিয়ে চলে গেল। আমি একা রইলাম তালগাছের ছায়ায় ঘেরা সেই পথের ওপর। দূরে কোথাও শেয়ালের ডাক, আর হঠাৎ এক মৃদু নারী কণ্ঠ খুব কাছে, তুমি এসেছ। আমি ফিরে তাকালাম, কেউ নেই, শুধু কাদায় একটা পায়ের ছাপ ঠাক আমার সামনেই তৈরি হলো। রাত তখন প্রায় 9:30 বাজে। আমি তখন দাঁড়িয়ে আছি কাদা মাখা রাস্তার ওপর। চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে কুয়াশার মতো ধোঁয়া উড়ছে। ভ্যান চালক যেদিকে চলে গেল সেদিকের আলো ক্রমশ মিলিয়ে গেল। এখন শুধু অন্ধকার। আমার টর্চ লাইটটাই একমাত্র ভরসা। রাস্তার দুপাশে সারি সারি তালগাছ, হাওয়ায় পাতার কাঁপনের শব্দটা যেন কারোর নিঃশ্বাসের মতো শোনাচ্ছিল। আমি ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। হঠাৎ পিছন থেকে আবার সেই আওয়াজ, তুমি এসেছ। আমি চমকে ফিরে তাকালাম, কেউই নেই। কিন্তু এবার মাটির উপর দেখা গেল 2 জোড়া পায়ের ছাপ, ঠিক আমার পাশ থেকে শুরু হয়ে রাস্তার দিকে যাচ্ছে। পায়ের ছাপগুলো হালকা ভিজে মাটিতে পড়েছে, যেন কেউ ঠিক এখনই হেঁটে গেছে। আমার বুক ধকধক করতে লাগলো, তবু সাহস করে সামনে এগোলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর দূরে একটা আলো দেখা গেল। ছোট্ট একটা ঝুপড়ি ঘর, বাইরের দেওয়ালে লণ্ঠন জ্বলছে। আমি দৌড়ে সেখানে গেলাম। দরজায় খোঁকা মারতে ভেতর থেকে একটা বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, কে ওখানে? আমি বললাম, আমি শহর থেকে এসেছি, রাস্তায় আটকে গেছি, একটু আশ্রয় পাব? দরজা খুলল। একজন বৃদ্ধ লোক, গায়ে ময়লা ধুতি, কাঁধে গামছা, চোখে ভয় আর কৌতূহল। আপনি তালতলিতে যাচ্ছেন? সে জিজ্ঞেস করল। আমি বললাম, হ্যাঁ, শুনেছি ওখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। বৃদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাতের মধ্যে ওদিকে যাওয়া মানা বাবু, আপনি কাল সকালে যান। আমি বললাম, রাতটা এখানে থাকতে পারি? থাকুন, কিন্তু এক কথা শুনবেন, বাইরে যাবেন না, জানলার দিকে তাকাবেন না, যাই হোক না কেন। আমি রাজি হলাম। ভেতরে একটা ছোট ঘর, বিছানায় পাটের চট বিছানো। লণ্ঠনের আলোয় ঘরটা মলিন, দেওয়ালে শুকনো তুলসী পাতা ঝুলছে। রাত প্রায় 12টা। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু হঠাৎ জানলার বাইরে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, টুপ টুপ টুপ, যেন কেউ জানলায় আঙুল ঠুকছে। আমার মনে পড়ল বৃদ্ধের কথা, জানলার দিকে তাকাবেন না। তবু
কৌতূহলটা সংবরণ করতে পারলাম না। আস্তে করে চোখটা জানলার ফাঁক দিয়ে বাইরে দিলাম। যা দেখলাম সেটা আজও মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুল ভেজা, চোখ বড় বড়, ঠোঁট ফাটা। সে হালকা হাসছে আর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার গলায় ঝুলছে একটা কালো তাবিজ। আমার চোখের দৃষ্টি ওর চোখের সঙ্গে মিলে গেল। ও হঠাৎ মুখ খুলে চিৎকার করে বলল, ফিরে এসো তালতলিতে। আমার পুরো শরীর নিস্তেজ হয়ে গেল। চোখ বন্ধ করেই আমি বিছানায় লুটিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি বৃদ্ধ আমার পাশে বসে। আপনি জানলার দিকে তাকিয়েছিলেন? আমি কাঁপা গলায় বললাম, একটু। সে নিঃশ্বাস ফেলল। ওরা এখন জানে আপনি এসেছেন। আমি বললাম, কে ওরা? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই গ্রামে এক সময় তালগাছ কেটে এক জমিদার বাড়ি বানানো হয়েছিল, কিন্তু যে জায়গায় গাছগুলো কাটা হয়েছিল সেটা ছিল শ্মশানের পাশের পুরনো কুণ্ড। ওখানকার একটা মেয়ে, নাম ছিল রূপসা, জমিদারের ছেলেকে ভালোবাসে। ছেলেটা তাকে প্রতারণা করে হত্যা করে ওই তালতলির কুণ্ডে ফেলে দেয়। সেই থেকে যেই রাতে তালতলির পথে আসে, রূপসা তাকে ডাকে। আমি শুনে স্তব্ধ। তাহলে ফোন কলটা, অডিওটা? ও তোমাকে ডেকেছে বাবু। তুমি যদি ফিরে না যাও, ও নিজেই আসবে। আমি সিদ্ধান্ত নিলাম, আজই সকালে যাব তালতলির কুণ্ডে, দেখে আসব আসলে কি আছে ওখানে। দুপুর নাগাদ আমি রওনা দিলাম। বৃদ্ধ অনেক বোঝালো, ওদিকে যাবেন না, কিন্তু কৌতূহল ভয়কে হারিয়ে দিল। গ্রামের ভেতর ঢুকতেই এক অদ্ভুত নীরবতা। লোকজন আছে, কিন্তু কেউ কথা বলে না। সবাই চুপচাপ তাকিয়ে আছে। এক বৃদ্ধা কাছে এসে বলল, তুমি কি শহর থেকে এসেছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তুমি রাতে স্বপ্নে মেয়েটাকে দেখো? আমি থমকে গেলাম। আপনি জানলেন কিভাবে? সে শুধু বলল, ও এখন তোমার নাম জানে। গ্রামের এক কোণে একটা পুরনো কাদা ভরা পুকুর। লোকজন ওটাকেই বলে তালতলির কুণ্ড। চারপাশে তালগাছ, পানিতে নড়াচড়া নেই। আমি পা ডোবাতেই পানিটা নিজে থেকেই কাঁপতে লাগলো, যেন কেউ নিচ থেকে টানছে। একটা সাদা কাপড় ভেসে উঠল পানির ওপরে। তারপর মাটির নিচ থেকে ভেসে উঠল এক মুখ, রক্তাক্ত কিন্তু ভয়ঙ্কর শান্ত। রূপসা। সে ধীরে ধীরে উঠে এলো, চুল ভেজা ঝুলে আছে, চোখ ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি অবশেষে এসেছ। আমি পেছাতে চাইলাম, কিন্তু পা নড়ল না। পানি হঠাৎ উথলে উঠল। আমি পড়ে গেলাম, আর সেই মুহূর্তে একটা হাত আমার গলায় শক্ত করে চেপে ধরল। শেষ যা মনে আছে সেটা হলো রূপসার ঠান্ডা মুখ আর সেই ভয়াবহ কণ্ঠ, এখন তুমি ওদের একজন। আমার চেতনা ফিরল ধীরে ধীরে। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। কুয়াশার মতো চারপাশ, কানেতে শুরু দূরের ঢোলের আওয়াজ। চোখ খুলতেই দেখি আমি একটা মাটির ঘরে শুয়ে আছি। ছাদের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে। আমার গায়ে একটা পুরনো কম্বল। পাশে বসে আছে এক মহিলা, বয়স 50-এর কাছাকাছি, মুখে অদ্ভুত চিন্তার ছাপ। তুমি ঠিক আছো? আমি গলা শুকনো গলায় বললাম, আমি কোথায়? তুমি তালতলির দক্ষিণ পাড়ায় আছো। কাল রাতে তোমাকে কুণ্ডের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। আমি এক মুহূর্তে মনে করতে চেষ্টা করলাম। কুণ্ডের পানি, রূপসার মুখ, সেই শীতল হাত, সব মনে পড়তে লাগলো। বুকের ভেতর কাঁপন শুরু হলো। কে আমাকে এনেছে? আমার ছেলে পেয়েছে তোমাকে। তবে তুমি ভাগ্যবান, অনেকে ওখানে গেলে আর ফেরে না। মহিলা আমার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে দেখেছ?
তাই না? আমি নীরবে মাথা নেড়ে সম্মতি দিলাম। সে নিঃশব্দে দরজার দিকে তাকালো। তাহলে ও তোমাকে চিহ্ন দিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, চিহ্ন মানে? সে আমার হাতটা ধরে পাশে একটা আয়না ধরল। দেখে আমার বুক হিম হয়ে গেল। আমার ঘাজের ডান পাশে ত্বকের উপর হালকা কালো ছাপ, ঠিক তাবিজের মতো আকৃতি, আর মাঝে 3টে ছোট ছোট দাগ, যেন নখের আঁচড়। আমি আতঙ্কে বললাম, এটা কি? মহিলা বলল, ওদের ছোঁয়া লাগলে দাগটা এমনই হয়। রূপসা যার গলায় হাত দেয় তার কিছুদিনের মধ্যেই ওদের হয়ে যায়। আমার গলা শুকিয়ে গেল। ওদের হয়ে যায় মানে? মানে রাতে ওরাই তাকে ডাকে, তারপর সে আর মানুষ থাকে না। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এমন সময় দরজার বাইরে থেকে একটা ছেলে মানুষই গলা ভেসে এলো। মা, উনি জেগে উঠেছেন? একজন যুবক ঢুকল, বয়সে আমারই সমান, নাম অনিক। ওই ছেলেই নাকি আমাকে কুণ্ডের ধারে পেয়েছিল। অনিক চুপচাপ একটা মাটির পাত্রে পানি দিল। আমি পান করতে গেলাম, কিন্তু ও হঠাৎ হাত চেপে ধরল। এই পানি এখন খাওয়া ঠিক না দাদা, ওরা কখনো কখনো কুণ্ডের পানি দিয়ে বদল করে দেয়। আমি অবাক হয়ে তাকালাম। মানে? মানে যারা রূপসার ডাকে যায় তাদের শরীরে পানি ঢোকে, তারপর ওর কণ্ঠ শুনতে পায় মাথার ভেতর। আমি আর কিছু বললাম না। বাইরে বিকেলের সূর্য ডুবে যাচ্ছিল। তালগাছের ছায়া ঘরের দেওয়ালে লম্বা হয়ে পড়ছে। মহিলা ভেতরের দিকে চলে গেল। অনেক পাশে বসে ফিসফিস করে বলল, তুমি যদি বাঁচতে চাও আজ রাতটা এখানে থাকবে না। আমি বললাম, তাহলে যাব কোথায়? গ্রামের উত্তরে এক পুরনো মন্দির আছে, শিব মন্দির। ওখানে এখন কেউ যায় না, কিন্তু শুনেছি ওর হাত ওই জায়গায় পৌঁছায় না। রাত নামল খুব ধীরে। হাওয়া কেমন যেন ভারী লাগছিল। আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ বাইরে কোথাও বাচ্চার হাসির আওয়াজ পেলাম, কোনো শিশুর হাসি, কিন্তু এত রাতে। আমি উঠে জানালার দিকে তাকালাম। চাঁদের আলোয় দেখি দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছোট মেয়ে, হাতে পুতুল। সে হাসছে, কিন্তু মুখটা আলাদা লাগছে, যেন মুখে কোনো মুখই নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমার বুক কেঁপে উঠল। মেয়েটা হঠাৎ পুতুলটা ছুঁড়ে দিল আমার দিকে। পুতুলটা এসে জানালায় লেগে পড়ল, আর ভেতরে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তুমি এখন আমাদের। আমার পুরো শরীর জুড়ে ঠান্ডা একটা শিরশিরানি। জানালাটা হঠাৎ নিচে থেকেই খুলে গেল। বাতাসের সঙ্গে ভেতরে ঢুকল কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যেই রূপসার ছায়া। সে আমার দিকে হাত বাড়িয়ে বলল, চলো, এবার সময় হয়েছে। আমি মরিয়াভাবে দরজার দিয়ে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলতেই দেখি আমি ঘরের বাইরে নই। আমি দাঁড়িয়ে আছি তালতলির কুণ্ডের ধারে। সব কিছু ঘুরছে, কুয়াশা ঘন হয়ে যাচ্ছে। রূপসা ধীরে ধীরে উঠে আসছে পানির ভেতর থেকে। তার গলা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে বলল, তুমি আমাকে ফিরিয়ে আনো, আমি তোমাকে ছেড়ে দেব। আমি চিৎকার করে বললাম, আমি কি ফিরিয়ে আনব? আমার প্রতিশ্রুতি, যেটা ওরা কেড়ে নিয়েছিল। এরপর সব অন্ধকার হয়ে গেল। চেতনা ফিরল সকালে। আমি আবার অন্য জায়গায়, একটা পুরনো শিব মন্দিরের ভেতর। চারপাশে ভাঙা প্রতিমা আর গায়ে ছাই লেপা মন্ত্র লেখা। আমার হাতে একটা ছোট তাবিজ পড়ে আছে, ঠিক সেই আকৃতির যেটা রূপসার গলায় ঝুলছিল। অনেক পাশে বসে আছে। সে বলল, আমি জানতাম ও তোমাকে ছাড়বে না। ওর প্রতিশ্রুতি মানে জমিদারের ছেলেটা যে ওকে মেরে ফেলেছিল, তুমি এখন তার জায়গায় দাঁড়িয়েছ। আমার গলায় শব্দ আটকে গেল। আমি মানে? হ্যাঁ, অনেক বলল, ও তোমাকে বেছে নিয়েছে। আমি তখনও তাবিজটা শক্ত করে ধরে আছি। তাবিজের ভেতর থেকে হালকা একটা কণ্ঠ ভেসে এলো, তুমি আমার। মন্দিরের ভিতর তখন এক অদ্ভুত নীরবতা,
দেয়ালের ফাঁক দিয়ে সূর্যের আলো ঘুকছে, কিন্তু আলোটা যেন ছোঁয়াও দিচ্ছে না আমার গায়ে। আমি এখনো হাতে শক্ত করে ধরে আছি সেই তাবিজ, রূপসার তাবিজ। অনিক আমার দিকে তাকিয়ে ধীরে বলল, তুমি বুঝতে পারছো তো কেন ও তোমাকে বেছে নিয়েছে? আমি মাথা নেড়ে বললাম, না, আমি ওকে চিনিই না। তুমি ওকে চেনো না, কিন্তু তোমার রক্ত ওর কাছে পুরনো। ওর মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল তোমার বংশের একজন মানুষ। আমি অবাক হয়ে গেলাম। আমার বংশ কিভাবে সম্ভব? অনেক নিঃসন্দেহে উঠল, মন্দিরের পিছনের দিকে ইশারা করল। চলো, তোমাকে কিছু দেখাই। মন্দিরের পেছনে একটা পুরনো দেয়াল, দেয়ালের ফাটলে শুকনো শালপাতা গজিয়েছে। ওই জায়গায় একটা পাথরের ফলক বসানো, ধুলায় ঢেকে আছে। অনেক হাত দিয়ে ধুলো মুছে দিল। ফলকে খোদাই করা কিছু অক্ষর প্রকাশ পেল। রূপসা দাসী, মৃত্যু 1876, আর তার নিচে ছোট করে লেখা শ্রীমন্ত চট্টোপাধ্যায়। আমার গলা শুকিয়ে গেল। চট্টোপাধ্যায়, সেটাই তো আমার পদবি। এই শ্রীমন্তই ছিল জমিদার রমেশ চট্টোপাধ্যায়ের ছেলে। সে রূপসাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে ওকে প্রতারণা করে। রূপসা তখন গর্ভবতী ছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অনিক বলল, ওকে হত্যা করে ওই তালতলির কুণ্ডে ফেলে দেওয়া হয়। তারপর থেকেই এই গ্রাম অভিশপ্ত। আমি ফিসফিস করে বললাম, তাহলেও ও আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিতে এসেছে? অনেক মাথা নেড়ে বলল, ও শুধু প্রতিশোধ না, ওর প্রতিশ্রুতি ফেরত চায়। ওর আত্মা শান্তি পাবে না যতক্ষণ না সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়। আমি বললাম, কিভাবে সেটা সম্ভব? ওকে ফিরিয়ে দিতে হবে যেখান থেকে ওকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তা করতে গেলে তোমাকে কুণ্ডে নামতে হবে। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যিই এটা করব? হঠাৎ বাইরে থেকে মন্দিরের ঘণ্টা বাজল। অনেক চমকে উঠল। ওরা জেগে উঠেছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ছায়ার মতো কিছু মূর্তি মন্দিরের দরজার সামনে ভাসতে লাগল। মানুষ না ছায়া বোঝা যায় না, শুধু ফিসফিসানি, প্রতিশ্রুতি, ফিরিয়ে দাও। আমি তাবিজটা পকেটে রেখে দৌড়ে মন্দিরের বাইরে এলাম। আকাশ কালো, হাওয়ায় ধুলো। অনিক বলল, চলো কুণ্ডের দিকে। আমরা দৌড়ে চলেছি কাদামাখা পথে। তালগাছের ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে কুণ্ড, কুয়াশায় ঢাকা, কিন্তু তার ভিতর থেকে অদ্ভুত আলো উঠছে। কুণ্ডের চারপাশে ছায়ামূর্তিগুলো দাঁড়িয়ে, তাদের চোখ জ্বলছে আগুনের মতো। অনেক বলল, ওরা রূপসার দাসী আত্মারা, ওরা তাকে পাহারা দেয়। আমি তাবিজটা হাতে নিয়ে কুণ্ডের ধারে দাঁড়ালাম। পানিতে তাকিয়ে দেখি রূপসার মুখ ধীরে ধীরে ভেসে উঠছে। সে এবার অন্যরকম, শান্ত, কিন্তু চোখে কষ্ট। তুমি জেনেছ, তাই না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিন্তু আমি কিভাবে তোমাকে শান্তি দিতে পারি? সে বলল, আমাকে ফিরিয়ে দাও ওর মন্দিরে, যেখানে আমাকে শপথ করানো হয়েছিল। ওই শপথের ভেতরেই আমি বাধা। অনেক ফিসফিস করে বলল, ওর মানে পুরনো জমিদার বাড়ির ভিতর, এখন ওটা ধ্বংস হয়ে গেছে। আমি বললাম, তাহলে ওখানে নিয়ে যেতে হবে? হ্যাঁ, কিন্তু সাবধান, ওরা থামাবে। রাতের মধ্যে আমরা রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। ভাঙা দরজা, দেয়ালে লতাপাতা, আর ঘন অন্ধকারে এক অদ্ভুত গন্ধ। মাটি, পচা কাঠ, আর কি যেন পুড়ে যাওয়া শরীরের গন্ধ। ভিতরে ঢুকতেই মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল। একটা পুরনো প্রতিমার সামনে রূপসা দাঁড়িয়ে। তার গলায় এখন আর রক্ত নেই, মুখে কষ্টের ছায়া। সে এগিয়ে এলো, আমার হাতে তাবিজটা রাখল। এখন তুমি সেই শপথ পূর্ণ করো। বলো তুমি আমাকে মুক্তি দেবে। আমি কাঁপা গলায় বললাম, আমি তোমাকে মুক্তি দিচ্ছি রূপসা। সে হাসল, এক মায়াময় কিন্তু ভৌতিক হাসি। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। হঠাৎ ঘরের একপাশে ভয়ঙ্কর শব্দ, দেয়াল ভেঙে বেরিয়ে এলো সেই আগুন চোখে ছায়াগুলো। তারা একসঙ্গে চিৎকার করল, প্রতিশ্রুতি ভঙ্গ করা যায় না। অনিক আমাকে টেনে বাইরে বের করল।
দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে দেখি পুরো জমিদার বাড়ি আগুনে জ্বলছে, আর তার ভিতরে রূপসার মুখ ক্রমে আলো হয়ে মিশে যাচ্ছে আকাশে। ভোর হয়ে এলো। আমরা কুণ্ডের ধারে ফিরে এলাম। পানিটা একদম শান্ত, যেন কখনো কিছু ঘটেনি। অনিক বলল, মনে হয় ও শান্তি পেয়েছে। আমি নিঃসন্দেহে মাথা নেড়ে তাকিয়ে রইলাম। তবে ঠিক সেই মুহূর্তে পানির উপর ভেসে উঠল এক টুকরো পাথর, তার উপর খোদাই করা প্রতিশ্রুতি অসম্পূর্ণ। কুণ্ডের ধারে ভোরের হালকা আলো এসে ভিজিয়ে দিচ্ছিল আমার গায়ের দিকে। আমি এখনো শিউরে শিউরে ভেজা শাড়ির মতো ঠান্ডা অনুভব করছি। রূপসা শান্তি পেল না, তা বুঝতে খুব বেশি সময় লাগল না। অনিক পাশে দাঁড়িয়ে চুপচাপ। সে বলল, দেখছ তো, ওর ছায়া এখনো তোমার ভেতরে। আমি অবাক হয়ে বললাম, ভেতরে মানে? অনিক চোখ মেলল। ওর আত্মা তোমার সঙ্গে মিশেছে। তুমি যতক্ষণ বেঁচে থাকবে ও থাকবে, আর ওর প্রতিশ্রুতি অসম্পূর্ণ। ও ফিরে যেতে চায়। আমি এক মুহূর্তে হতবাক হয়ে গেলাম। তাহলে আমি কি ওর মতো ভয়ঙ্কর হয়ে যাব? অনিক না দিয়ে শুধু বলল, এটা তোমার ইচ্ছার ওপর নির্ভর করছে। ওকে মুক্ত করো, নাকি নিজের মধ্যে ঢুকিয়ে রাখবে। আমার গলায় শব্দ আটকে গেল। চিন্তা, ভয়, হতাশা সব একসাথে। আমি চেষ্টা করলাম নিজের শরীর নিয়ন্ত্রণ করতে, কিন্তু হঠাৎ একটা ঠান্ডা হাওয়ায় হাত জোড় করে ধরা পড়ল। চোখ খুলেই দেখি রূপসা আমার পাশে দাঁড়িয়ে। চুল ভেজা, চোখ জ্বলছে, ঠোঁট ফাটা, হাসছে, কিন্তু হাসিটা খুবই মৃদু, ভীষণ রহস্যময়। তুমি বুঝছো না, আমি ফিরে যেতে চাই, আর তুমি ছাড়া সম্ভব নয়। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তার হাতটা আমার হাতে রেখে বলল, আমার প্রতিশ্রুতি শেষ করো, না হলে আমরা দুজনেই সমাপ্ত। আমি শ্বাস নিতে পারছিলাম না। হঠাৎ দেখি আমার হাতের তাবিজ জ্বলে উঠল, আর রূপসার হাতের সাথে মিলিত হয়ে অদ্ভুত আলো ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে আমি চোখ বন্ধ করে বসলাম। মনে হলো পৃথিবী থমকে গেছে। পরবর্তী কয়েকদিন অদ্ভুতভাবে কাটল। আমার ভেতরের অনুভূতি পরিবর্তিত হতে লাগল। রূপসার কণ্ঠ শুনতে পাই মাঝে মাঝে, এখন আমরা একসঙ্গে। আমি যখন শহরে ফিরলাম, মানুষজন যেন আমাকে চেনে না। চোখের দিকে অদ্ভুত দৃষ্টি, কিন্তু কোনো শব্দ নেই। রাত্রে ঘুম আসে না। হঠাৎ বুঝতে পারলাম আমার স্বপ্নেও রূপসা উপস্থিত, আর সে আমার কণ্ঠে কথা বলছে। একদিন কাজের সময় আমি হঠাৎ নিজেকে ভেসে যেতে দেখি। কম্পিউটারের পর্দায় নিজের মুখ, কিন্তু চোখগুলো কালো, রূপসার মতো। মনে হলো আমি আর আমি নই। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ খুলল না। রূপসার কণ্ঠ ভেসে এলো মাথার ভেতরে, এখন আমাদের পথ শুরু। আমি তখন বুঝলাম প্রতিশ্রুতি অসম্পূর্ণ। ওর মুক্তি পায়নি, আর ওর অসম্পূর্ণতা এখন আমার ভেতরে বেঁচে আছে। রাত আসে, আমি জানালার দিকে তাকাই। একটা ছায়ামূর্তি আসে, ছোট মেয়ে, রূপসার বাচ্চা দিনের মতো মুখ, হাসি, কিন্তু হাসিটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা অপেক্ষা করছি, তুমি তৈরি কি? আমি ভয়ে পিছনে হেলান দিই। রূপসার হাত থেকে বেরোনো আলো আমার ভেতরে প্রবেশ করে। মনে হলো শরীর আর আমার নয়, আমার চিন্তা, আমার ইচ্ছা সব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দিনের আলোতে বের হয়ে দেখি গ্রামেও অদ্ভুত পরিবর্তন। তাল গাছগুলো যেন ধীরে ধীরে আমার দিকে ঝুঁকছে। পানি, কুণ্ড, সব জায়গা যেন আমাকে ডাকছে। অনিক এসে বলে, তুমি এখন ওর ছায়ার অধীনে, আর যেখানেই যাও ও থাকবে। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা আটকে গেছে। শরীর ধীরে ধীরে হিম হয়ে গেছে। রূপসার চোখে চোখ আমার মধ্যে ঢুকেছে। আমি নিজেকে হারাচ্ছি। এরপর এক রাত স্বপ্নে দেখি আমি আবার কুণ্ডের ধারে। রূপসা বসে আছে, চারপাশে আগুন চোখো ছায়া মূর্তি। সে বলে, তুমি আমাদের সঙ্গে স্বীকৃতি দাও।
একবার অনুমতি দিলে তুমি আর ভিন্ন থাকব না। আমি চিৎকার করি, কিন্তু আমার চিৎকার শোনে না কেউ। মনের ভেতর কেবল রূপসার কণ্ঠ। আমি বুঝতে পারি অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে, না হলে আমার জীবন আর আমার নয়। এভাবেই আমার জীবন, আমার স্বপ্ন, আমার বাস্তবতা সব ধীরে ধীরে মিলতে শুরু করে রূপসার ভেতরে। রূপসার চেহারা আমার প্রতিটি ছায়ায়, প্রতিটি শব্দে। আমি যা করি তার মধ্যে সে আছে, আমি যা ভাবি তার মধ্যে সে কথা বলে। আমি আর কখনো একা নই। যখন আমি শহরে ফিরলাম মনে হচ্ছিল সব স্বাভাবিক, কিন্তু প্রথম রাতেই বোঝা গেল স্বাভাবিকতা এখন শুধু মুখের অভিনয়। ঘরে ঢুকতেই বাতাস এক অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। মোবাইল স্ক্রিনে নিজের প্রতিচ্ছবি দেখি, চোখগুলো রূপসার মতো কালো হয়ে গেছে। হঠাৎ আমার ভেতর থেকে ভেসে এলো কণ্ঠ, চুপ করে বসো, আমরা এখানে। আমি চমকে তাকালাম। কোনো ব্যক্তি নয়, কেবল শব্দ। শরীর নিজের না, মনে হলো কেউ আমার ভেতরে বসে আছে। আমি শ্বাস নিতে চাইলাম, কিন্তু মনে হলো শ্বাসটা তার নিয়ন্ত্রণে। পরদিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল। দপ্তরে বসে কাজ করছিলাম। কম্পিউটারের পর্দা ধীরে ধীরে কুণ্ডের পানি হয়ে গেল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। স্ক্রিনে ছোট ছোট ছায়ামূর্তির চোখ জ্বলছে। সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। মনে হলো রূপসা আমার সঙ্গে শহরে এসেছে। আমি অফিসের মধ্যে হঠাৎ চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। শরীর যেন ধীরে ধীরে আমার নিয়ন্ত্রণ ছাড়ছে। কণ্ঠ আমার নয়, কণ্ঠ রূপসার। এখন আমরা এক। আমি বুঝতে পারি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস, প্রতিটি ভাবনা সবই ওর সঙ্গে ভাগাভাগি হচ্ছে। রাত নামল, বই পড়ে শুতে গেলাম, কিন্তু ঘরের বাতাসের সঙ্গে ভেসে এলো চুপচাপ ফিসফিসানি, আমরা এখানে, আমরা দেখছি। আমি আলো জ্বালালাম, কিন্তু কোনো আলোর উৎস নেই। দেয়ালে ছায়া মিশে আছে, আমার ছায়া নয়, রূপসার ছায়া। আমি দাঁড়িয়ে তাকালাম, মনে হলো ঘরটা আমাকে দেখছে। হঠাৎ জানালার বাইরে ছোট্ট আলো জ্বলল। একটা ছোট মেয়ে, হাতে পুতুল। ওর চোখ আমার চোখের ভেতর ঢুকতে চাইছে। আমরা অপেক্ষা করছি। আমি বুঝতে পারলাম স্বপ্ন নয়, বাস্তব। রূপসা এখন আমার চারপাশে, আমার ভেতরে, আমার সব কিছুতে। পরবর্তী কয়েকদিন আমি বুঝতে পারি আমি একা নয়। যেখানে যাই ও সেখানে, চুপচাপ, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করছে। একদিন কাজ করতে গিয়ে কলিগরা প্রশ্ন করল, তুমি কি ঠিক আছো? আমি চুপ থাকলাম। মনে হলো ও আমার ভেতরে ফিসফিস করছে, তাদের বলো না আমরা এক। আমি চোখ বন্ধ করে স্বপ্নের মতো ঘুমে চলে যাই। ঘুমের ভেতরও আমি কুণ্ডে ফিরে যাই। রূপসার চোখ, রূপসার মুখ, তিনি আমাকে দেখছেন, আমি শুধু এক দর্শক। এরপর ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। আমি খাবার খেতে বসি, কিন্তু টেবিলে খাবার নিজের মতো চলে। চামচ হাত থেকে নড়ে যাচ্ছে, তাবিজটা হালকা ঝলকানো শুরু করে। মনে হলো রূপসা খাচ্ছে আমার শরীর ব্যবহার করে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠটা আমার নয়, এখন আমরা একসঙ্গে। ঘরে ধোয়ার মতো কিছু উঠল, রূপসার মুখ ভেসে এলো। আমি পালাতে চাই, কিন্তু জানালার দিকেও আমার পা যায় না। রূপসার উপস্থিতি এমনভাবে বেড়ে গেল, আমি স্বাভাবিকভাবে কাজ করতে পারি না। রাতের মধ্যে ঘুম আসছে না। স্বপ্নে বারবার গুণ্ড, স্বপ্নে রূপসা আমাকে ডাকে, হাত বাড়িয়ে। একদিন রাতে আমি দেখলাম আমি নিজের হাতের আঙুলগুলো ব্যবহার করতে পারি না। রূপসার হাত আমার আঙুলে ঢুকে গেছে। মাথার ভেতর ফিসফিসানি, আমরা তোমাকে শিখিয়েছি, এখন তুমি আমাদের। আমি ঘরে চলতে গিয়ে দেখি আমার প্রতিটি পদক্ষেপ তার ছায়ার সঙ্গে মিশে গেছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আমি শুধু দেখি ও আমার ভেতরে আর আমার নিয়ন্ত্রণে। এই ভেতরের ছায়া আমাকে ধীরে ধীরে ঘিরে ধরছে। মনের ভেতর শান্তি নেই, কিন্তু এক অদ্ভুত কণ্ঠও শোনা যায়, তুমি যেখানেই যাবে আমরা সঙ্গে থাকব, আমরা এক। আমি হালকা দমবন্ধ অনুভব করি। এখন স্বপ্ন আর বাস্তব মিলছে। আমি শহরে, কিন্তু কুণ্ডের ধারে।
আমি ঘুমাচ্ছি, কিন্তু রূপসার চোখ ভেতরে। আমি বুঝতে পারি ভয়ঙ্কর শত্রু আমার ভেতরে, আর তাকে দূর করা কোনোভাবেই সম্ভব নয়। শহরের গলিতে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারি সবকিছু অদ্ভুত। পাশের মানুষজন, গাড়ির শব্দ, বাতাসের ঝাপটাও যেন আমাদের ভয় দেখাচ্ছে। রূপসার উপস্থিতি এতটাই শক্তিশালী যে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস আমার নিয়ন্ত্রণে নেই। কাজে বসে আমি কম্পিউটার খুললাম, কিন্তু টাইপ করা হচ্ছে আমার না, রূপসার হাত আমার হাতের সঙ্গে মিলিত। শব্দগুলো বের হচ্ছে স্ক্রিনে। আমরা চাই তুমি আমাদের সঙ্গে থাকবে। আমি চেষ্টা করি রুখতে, কিন্তু ভেতরে শক্তি বৃদ্ধি পাচ্ছে। মাথার ভেতর ফিসফিসানি, আমরা দেখছি, আমরা জানি, আমরা নিয়ন্ত্রণ করছি। রাতের অন্ধকার, ঘরের বাতাস হঠাৎ থমকে যায়। আমি ঘুমাতে যাই, কিন্তু স্বপ্নে দেখি শহরের মধ্যেই তালতরির কুণ্ড। রূপসার চোখ, আগুন চোখো ছায়া সব ভেসে আসে। আমার পা হেঁটে চলে, আমার হাত তার দিকে এগোচ্ছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু কণ্ঠ বের হয় না। অনিক ফোনে বলল, সাবধান, ওদের নিয়ন্ত্রণে পড়ে গেলে স্বপ্ন আর বাস্তব আলাদা থাকবে না। আমি জিজ্ঞেস করি, আমি কি করতে পারি? বলল, ভয় দেখো না, শুধু নিজের মধ্যে শক্তি রাখো, তবে ওদের সঙ্গে লড়াই কঠিন। পরদিন অফিসে বসে দেখি কলিগরা আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। কেউ কিছু বলছে না। আমার ভেতর থেকে কণ্ঠ, তুমি আমাদের জন্য জবাবদিহি করবে, আমরা চাই তোমাকে। আমি চেয়ার থেকে উঠে হেঁটে বের হতে চাইলাম, পা যাচ্ছে না। মনে হলো আমি নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছি না। চোখে ছায়া, মাথায় ফিসফিসানি, প্রতিটি শব্দ, প্রতিটি ভাবনার রূপসার। রাত নামার সঙ্গে সঙ্গে শহরের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হয়। গলিতে হঠাৎ ছায়া মূর্তির দেখা। ছোট মেয়ে, হাতে পুতুল, চোখে আগুন, মুখ ফাঁকা, কেবল ফিসফিসানি, আমরা এখানে, তুমি আর একা নও। একদিন রাতে আমি নিজের ফোনে ছবি দেখি, নিজের ছবি, কিন্তু চোখ কালো। রূপসার চোখ, মাখার ভেতর কণ্ঠ, দেখো, আমরা সর্বত্র, তোমার স্বপ্ন, তোমার চিন্তা, আমরা নিয়ন্ত্রণ করি। আমি হোঁচট খাই। শহরের রাস্তায় ধুলো উঠছে, বাতাসে ছায়া, আমার পায়ের ছাপ আর আমার নয়। শরীর নিয়ন্ত্রণ হারাচ্ছে। অনিক হঠাৎ ফোনে বলল, যদি বাঁচতে চাও, স্বপ্নে কুণ্ডে যাও, সেখানে লড়াই করতে হবে। আমি ভীত হই। কুণ্ড, যে জায়গা আমাকে ভয় দেখিয়েছিল, যেখানে রূপসা আমাকে ডেকেছিল, কিন্তু বিকল্প নেই। রাত্রে স্বপ্নে কুণ্ড, রূপসা, আগুন চোখো ছায়া। এবার খেলা শুরু, তোমার ইচ্ছে আর আমাদের নিয়ন্ত্রণ, কোনটা জিতবে? আমি হাত বাড়াই, তাবিজটা ধরে। হঠাৎ ভেতরের শক্তি অনুভব করি। আমার ভেতর রূপসার শক্তি, কিন্তু নিজের ইচ্ছে যেন চিৎকার করছে। একদম কাছে এসে রূপসা ফিসফিস করে বলল, আমরা চাই একসাথে, তুমি আর আমরা আলাদা নয়। আমি চিৎকার করি, তাবিজটা শক্ত করে ধরে। হঠাৎ সব থমকে যায়, চোখের ছায়া মিলিয়ে যায়, ফিসফিসানি থেমে যায়। মনে হলো আমি আবার নিজের নিয়ন্ত্রণ পেয়েছি। ভোর, আমি ঘরে শুয়ে আছি। অনিক এসে বলে, তুমি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছ, কিন্তু ও এখনো তোমার ভেতরে। আমি বুঝতে পারি রূপসার সম্পূর্ণ মুক্ত নয়,
আমি তার সঙ্গে লড়াই করে সামান্য জায়গা জিতেছি, কিন্তু ভয়ঙ্কর আসল পরীক্ষা এখনো বাকি, যেখানে আমি শিখব যে রূপসা শুধু আমার ছায়া নয়, সে এখন আমার জীবন, স্বপ্ন এবং চিন্তার অংশ। রাত নামল এবং স্বপ্ন আবার কুণ্ডের ধারে আমাকে টেনে নিয়ে গেল। রূপসার চোখ আগুন চোখো, মুখ ফাঁকা, হাত বাগিয়ে আমাকে বলছে, এবার তুমি আমাদের সঙ্গে স্বীকৃতি দাও, তুমি আর আলাদা নও। আমি দাঁড়াতে পারলাম না। হঠাৎ মনে হলো আমার শরীর নিজেই ওর নিয়ন্ত্রণে। পা চলে যাচ্ছে কুণ্ডের দিকে, হৃদয় কাঁপছে, কিন্তু চিৎকার বের হয় না। আমি নিজের ভেতরে তাবিজটা ধরে শক্ত করি। অহংকার, ভয় সব মিলিয়ে এক শক্তি সৃষ্টি হয়। আমি ফিসফিসানি শুনি, তুমি হারাবে, তুমি আমাদের। আমি চোখ বন্ধ করি, মনকে কণ্ঠ দিই, না, তুমি আমার শরীরে থাকতে পারবে না, আমি নিজেকে ফিরে চাই। হঠাৎ কুণ্ডের পানিতে ঢেউ ওঠে। রূপসা আমাকে টানতে চেষ্টা করছে। ছায়া মূর্তিরা চারপাশে ভেসে বেড়াচ্ছে, তাদের চোখ জ্বলে, মুখে ফাঁকা। আমি ভয় পেলেও মনকে শক্ত করি। তাবিজের আলো জ্বলে ওঠে এবং ভেতরের ছায়া ধীরে ধীরে পিছনে সরে যায়। রূপসা ফিস করে বলল, তুমি আমাদের ছাড়ছ না? আমি বলি, না, আমি নিজেকে ফিরে চাই। পরবর্তী কয়েক ঘন্টা কুণ্ডের ধারে লড়াই। রূপসার হাত আমার হাতের সঙ্গে মিলিত। আমি নিজের ইচ্ছা ব্যবহার করি। মাথার ভেতরের ফিসফিসানি বাড়তে থাকে, কিন্তু আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে থাকি। হঠাৎ রূপসা চিৎকার করে, তুমি জিতলে কি সত্যিই আমাকে মুক্ত করবে? আমি মাথা নাড়ি, হ্যাঁ, তুমি শান্তি পাবে আর আমি নিজেকে ফিরে পাব। রূপসা ধীরে ধীরে কুণ্ডের পানিতে মিলিয়ে যেতে থাকে। ছায়ামূর্তিরাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পানিতে শুধু কুণ্ডের শান্তি এবং বাতাসের নরম হাওয়া। ভোরে আমি জেগে দেখি আমি মাটির ওপর শুয়ে আছি, কুণ্ডের ধারে। শরীর আমার, কিন্তু মনে অনুভব হচ্ছে ভেতরে রূপসা নেই। আমি নিঃশ্বাস নিচ্ছি, শান্তি আসছে। অনিক পাশে বসে বলে, তুমি শক্তি দেখিয়েছ, ও শান্তি পেয়েছে। আমি চোখ বন্ধ করি, মনের মধ্যে অনুভব করি শান্তি, প্রশান্তি। রূপসার ছায়া আর নেই। কিন্তু হঠাৎ ঘরে ঢুকতেই দেখি আমার প্রতিফলন আয়নায় ঠিক যেমন আগের মতো, কিন্তু চোখের নিচে এক লম্বা ছায়া। আমি চিৎকার করি, কিন্তু কোনো শব্দ আসে না। ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। আমি বুঝতে পারি পুরোপুরি মুক্তি পাওয়া হয়নি, কিন্তু রূপসার শীতল উপস্থিতি এখন আমার শরীরে নেই। আমি প্রথমবারের মতো অনুভব করছি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি। পরবর্তী কয়েকদিন শহরে নিজেকে সচেতন রাখি। স্বপ্ন আসে, কিন্তু এবার সে কেবল ফিসফিসানি, চিৎকার নয়। রূপসা আমাকে পরীক্ষা করছে মনে হলো, তুমি কি শক্ত থাকো নাকি আমরা আবার ফিরে আসি? আমি নিজেকে মনে করি সাহসী, দৃঢ়। তাবিজ টেনে ধরে রাখি, স্বপ্নে কুণ্ডে ফিরে যাই না। রূপসার ভেতরের ছায়া ক্রমশ ক্ষীণ হয়ে আসে। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বুঝতে পারি ভয়াবহ ছায়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা এখন আমার আছে। আমি নিজের চিন্তা, নিজের মন, নিজের ভেতরের শক্তি নিয়ন্ত্রণ করতে পারি। রূপসা আর ধরা দিতে পারবে না। আমার জীবন, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, সবই আমার। শহরের মধ্যে দিন যেন রাতের সঙ্গে মিশে গেছে। প্রতিটি রাস্তা, প্রতিটি গলি যেন কুণ্ডের অন্ধকার ছায়ার মতো ভেসে আছে। আমি অনুভব করি রূপসা এখন শুধু স্বপ্নে নয়, বাস্তবেও পরীক্ষা নিচ্ছে। রাত নামল এবং আমার ঘর ঠান্ডা হয়ে গেল। ফিসফিসানি শুনি,
এবার চূড়ান্ত পরীক্ষা, তুমি শক্ত কি ভেঙে যাবে। আমি তাবিজটা শক্ত করে ধরে মনে মনে বলি, না, আমি আমার ভেতরের শক্তি হারাবো না, আমি নিজেকে রক্ষা করব। হঠাৎ ঘরের বাতাস ঘন হয়ে গেল, ছায়ামূর্তিরা ঘরের চারপাশে ভেসে বেড়াচ্ছে। রূপসার চোখ আগুনের মতো জ্বলছে। তুমি নিজের ইচ্ছা দেখাও, না হলে সব শেষ। আমি দাঁড়াই। হঠাৎ ঘরের মধ্যে সব আসবাবের ছায়া মিলিয়ে যায়। মেঝেতে একটা অদ্ভুত অন্ধকার লোনা সৃষ্টি হয়। মনে হলো আমি সেই লোনার ভেতরে, রূপসার নিয়ন্ত্রণে। আমি প্রথমবার ভয় পাইলাম। শরীর আমার না, মনের ভেতর কণ্ঠ, আমরা তোমার সব চিন্তা নিয়ন্ত্রণ করছি। আমি চোখ বন্ধ করি, নিজেকে স্থির করি। হঠাৎ মনে পড়ল কুণ্ডের লড়াই। তাবিজটা হাতের মধ্যে শক্ত করি, মনে মনে ধীরে বলি, আমার নিজস্ব ইচ্ছা, আমার জীবন, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ভেতরের শক্তি বাড়তে থাকে। রূপসা চিৎকার করে বলে, তুমি শক্ত, কিন্তু কি তুমি শেষ পর্যন্ত ধরতে পারবে? আমি দৃঢ় হই, মাথার ভেতর কণ্ঠকে চুপ করি, শরীরকে নিজের নিয়ন্ত্রণে রাখি। ধীরে ধীরে ঘরের ছায়া সংকুচিত হতে থাকে। হঠাৎ ঘরের দরজা খুলে যায়, ছায়ামূর্তিরা বেরিয়ে যায়। রূপসা নিজেই সামনের দিকে আসে। সে ধীরে ধীরে বলল, তুমি শেষ পরীক্ষা পেরেছ, তুমি সত্যিই শক্ত, কিন্তু মনে রেখো, আমরা সব সময় তোমার ভেতরে থাকব। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, তুমি আমার ভেতরে থাকতে পারো, কিন্তু আমার নিয়ন্ত্রণ নেই। রূপসা হেসে ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। চূড়ান্ত পরীক্ষা শেষ। আমি প্রথমবারের মতো স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিই। পরবর্তী কয়েকদিন শহরের রাস্তায় হাঁটতে গিয়ে বুঝি ছায়া আর ভয়ঙ্কর উপস্থিতি নেই। স্বপ্নে কুণ্ডের কুয়াশা আসে না। আমি নিজের চিন্তা ও ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারি। অনেক পাশে এসে বলে, তুমি সফল হয়েছ, ওর নিয়ন্ত্রণ আর নেই, কিন্তু সতর্ক থাকো, ও তোমার ভেতরে চুপচাপ থাকবে। আমি মাথা নেড়ে হেসে বলি, আমি শক্ত, আমি স্বাভাবিক। শহরের বাতাস, রাস্তাঘাট, মানুষ সব স্বাভাবিক, কিন্তু আমি জানি ভেতরে রূপসার ছায়া আছে। তবু আমি ভয় পাই না। আমি শিখেছি ছায়ার সঙ্গে লড়াই করে নিজেকে রক্ষা করা যায়। আমার জীবন, আমার স্বপ্ন, আমার ইচ্ছা এখন আমার। রাত্রি আসে, আমি জানালার পাশে বসে তাকাই। চাঁদের আলো ধীরে ধীরে কুণ্ডের স্মৃতি নিয়ে আসে। এক ফিসফিসানি, শান্তি, তুমি জয়ী হয়েছ। আমি হেসে ঘুমাতে যাই। শহর শান্ত, কুণ্ড, ছায়া, রূপসা সব যেন দূরে। তবে আমি জানি ছায়া চিরকাল আমার ভেতরে থাকবে। তাকে ভয় পেতে হবে না, কারণ আমি শিখেছি ছায়ার সঙ্গে লড়াই করা যায়। আমি শক্ত, আমি স্বাধীন। ভোরের আলো আসে, শহরের গলিতে শান্তি, কিন্তু আমার মনে ভেতরের অদ্ভুত শূন্যতা। রূপসার ছায়া শেষবারের মতো আমার ভেতরে প্রবেশ করতে চাচ্ছে। আমি জানি চূড়ান্ত লড়াই এখনই। অনেক পাশে আসে, বলল, আজ তুমি ওকে চূড়ান্তভাবে মুক্ত করবে। এবার ভীতির জায়গা নেই। আমি মাথা নাড়িয়ে দৃঢ় হই, হ্যাঁ, এবার শেষ।
রাত নামল। আমি কুণ্ডের ধারে পৌঁছাই। পানির ওপর কুয়াশা ঘন হয়ে উঠল। রূপসা ভেসে এলো, চোখ আগুনের মতো জ্বলে, মুখ ফাঁকা। বলল, শেষ পরীক্ষা, তুমি কি আমাকে মুক্ত করবে? আমি তাবিজটা হাতে ধরে বলি, হ্যাঁ রূপসা, তুমি মুক্তি পাও, আর আমি স্বাধীন। রূপসা ধীরে ধীরে কুণ্ডের পানিতে নামল। ছায়ামূর্তিরা চারপাশে ভেসে গেল। ফিসফিসানি থেমে গেল। আমি অনুভব করি ভেতরের শক্তি স্থির। মাথার ভেতরের কণ্ঠ আর নেই। শরীর ও মন সম্পূর্ণ আমার। হঠাৎ কুণ্ডের গভীরে আলো ফুটে উঠল। রূপসা ধীরে ধীরে পানি থেকে উঠে বাতাসে মিলিয়ে গেল। তার মুখ শান্ত, চোখ বন্ধ। হাসি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। শেষবারের মতো সে বলল, ধন্যবাদ, এখন আমি শান্ত। আমি নিঃশ্বাস নিই। ভেতরের ভয়, ছায়া, চাপ সব মিলিয়ে অদৃশ্য। পরবর্তী দিন শহরে ফিরে সব স্বাভাবিক। তালগাছ, কুণ্ড, মানুষ সব ঠিক যেমন আগে। আমি নিজেকে দেখি, নিজের শরীর, নিজের মন, নিজের ইচ্ছা। অনেক পাশে এসে বলে, তুমি জিতেছ, ছায়া আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি হেসে মাথা নাড়ি, হ্যাঁ, সব শেষ, আমি স্বাধীন। গ্রামের মানুষও অদ্ভুত শান্ত। যাদের ভেতর ভয়ের ছায়া ছিল, তারা জানে অতীতের অভিশাপ শেষ। কুণ্ড শান্ত, তালগাছের ছায়া আর ভয়ঙ্কর নয়। রূপসার আত্মা মুক্ত, আমি শক্ত। রাত আসে। চাঁদের আলো ধীরে ধীরে কুণ্ডকে আলোকিত করে। মনে হয় সব কিছু ঠিক। ভয়ের ছায়া দূরে, শান্তি ফিরে এসেছে। আমি জানালার পাশে বসে শান্তভাবে শ্বাস নিই। ভেতরের শক্তি, স্বাধীনতা সব আমার। রূপসা মুক্ত, আমি স্বাধীন। শহর, গ্রাম, কুণ্ড সব শান্ত। শেষবার চোখ বন্ধ করি। স্বপ্ন আসে, কিন্তু কুণ্ডের অন্ধকার নেই। ফিসফিসানি নেই, ছায়া নেই, শুধু শান্তি, প্রশান্তি। আমি জানি রূপসার ছায়া আর আমার ভেতরে নেই। আমি আমার জীবন, আমার স্বপ্ন, আমার ইচ্ছা সবই নিজের।